সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনাকালীন সময়ে আমরা পর্যায়ক্রমে শিক্ষক শিক্ষিকাবৃন্দ অনলাইনে ক্লাস প্রদান করিতেছি এবং আশা করি তোমরা বাসায় প্রত্যেকেই ক্লাসগুলি দেখতেছো এবং বুঝতেছো এবং সেই অনুসারে অধ্যবসায় করতেছো। তো আজকে আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক, অত্র শিক্ষা প্রতিষ্ঠান। আমার পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, শ্রেণী নবম ও দশম, অধ্যায় ত্রয়োদশ অধ্যায়। আজকের পাঠের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব যে অর্থ ব্যবস্থাটা আসলে কি। অর্থ ব্যবস্থা কি? আমরা প্রত্যেকটা ব্যক্তি, পরিবার, সমাজ, প্রত্যেকটা কেন্দ্রবিন্দুতে, প্রত্যেকটা সমাজে এবং রাষ্ট্রের বেলায় সব কিছুর একটা নিয়মকানুন আছে, নিয়ম পদ্ধতি আছে। তেমনি করে সরকারের যে অর্থটা, এটা কোন খাতে আয় করবে, কোন খাতে ব্যয় করবে, কিভাবে আয় করবে, কিভাবে ব্যয় করবে, এবং সেগুলি পরিচালনা করার যে পদ্ধতি, অর্থাৎ সরকারের আয় ব্যয়ের পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হলো মূলত অর্থ ব্যবস্থা। সরকারের আয় ব্যয় পরিচালনার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে সাধারণত বলা হয় অর্থ ব্যবস্থা। তো আয় ব্যয় পরিচালনার একটা সামঞ্জস্য থাকে। আয় না হলে ব্যয় করবে কোত্থেকে? তেমনি করে বাংলাদেশ সরকার আয় ব্যয় পরিচালনার জন্য যে পদ্ধতি অবলম্বন করেন, সেই পদ্ধতিটাকে বলা হয় মূলত অর্থ ব্যবস্থা। এখন বাংলাদেশ সরকার কোন কোন খাতে আয় করে, বাংলাদেশ সরকারের আয়ের কতগুলি খাত আছে, সেই খাতগুলি কি কি? অনেকগুলি খাত আছে বাংলাদেশ সরকারের। রাজস্ব খাত থেকে, রাজস্ব থেকে, বিশেষ করে কর, বা আমরা যারা শিক্ষক, আমরাও সরকারকে কর প্রদান করে থাকি। তেমনি করে প্রত্যেকটা বস্তু থেকে, প্রত্যেকটা ব্যবসা থেকে, প্রত্যেকটা সম্পদ থেকে অধিকাংশ, যেমন আমরা শিক্ষক যারা, আমরা বছরে যদি 3 লক্ষ টাকার অতিরিক্ত আয় করি, তখন সরকারকে কর দিতে হয়। তেমনি করে মানুষের আয়ের উপরে, ব্যবসার উপরে, বাণিজ্যের উপরে, সম্পদের উপরে, পণ্য সামগ্রীর উপরে কর ধার্য করা আছে, জায়গা জমিনের উপরে কর ধার্য করা আছে। তো এই সকল কর মূলত সরকারের রাজস্বে জমা করানো হয়। বাণিজ্য শুল্ক আছে, আয়কর আছে। এইগুলির মধ্যে যেমন সাধারণত জায়গা জমিনের খাজনা, এগুলি থেকেও আয় হয়। এইভাবে করে সরকার তার রাজস্বটাকে পরিপূর্ণ করে। সেইখান থেকে সরকার আবার জনসাধারণের স্বার্থে এইগুলি ব্যয় করেন। তো ব্যয়েরও কতগুলি খাত আছে। প্রধান খাতটা হচ্ছে, ব্যয়ের যে প্রধান খাত, সেই খাতটা হচ্ছে প্রতিরক্ষা খাত। প্রতিরক্ষাটা আসলে কি? প্রতিরক্ষাটা হচ্ছে একটা দেশ, আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীন নাগরিক। এই স্বাধীন নাগরিক হিসেবে আমাদের জানমালের নিরাপত্তা দেয়া, দেশটাকে রক্ষিত রাখা, দেশটাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রতিহত করা, দেশকে সংঘবদ্ধ রাখা, মানুষের নিরাপত্তা দেয়া, জানমালের নিরাপত্তা দেয়া, প্রত্যেকটা কিছুর যারা নিরাপত্তা দেয় ওনারা হচ্ছে মূলত প্রতিরক্ষা, অর্থাৎ সামরিক খাত। সামরিক প্রতিরক্ষা খাতে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজেপি আছে, আনসার আছে, এইরকম বিভিন্নভাবে যারা আছে তাদেরকে সাধারণত প্রতিরক্ষা বাহিনী সাধারণত বলা হয়। তো এই খাতে সর্বোচ্চ সরকারের ব্যয় হয়। ওই যারা প্রতিরক্ষার জন্য সহযোগিতা করে, কর্মকর্তা থাকে, যারা আছে তাদের বেতন ভাতাদি, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলিতে যে ব্যয় হয়, দেশের সর্বোচ্চ ব্যয় হয় এই খাতে। তাছাড়া কৃষি খাত, মৎস্য খাত, বনজ খাত, শিক্ষা খাত, দ্বিতীয় পর্যায়ে শিক্ষা খাত, কৃষি খাত, বনজ খাত, মৎস্য খাত, যোগাযোগ খাত, এইভাবে আরও অনেক অন্যান্য খাত
রয়েছে, যেগুলির মধ্যে সরকার কি করে, এগুলি অর্থ যোগান দেয় এবং ব্যয় হয়। এই সকল আয় ব্যয় মিলিয়ে এই টোটাল যে আয় ব্যয়টা হয়, এই আয় ব্যয় পদ্ধতি যেই পদ্ধতি, সেই পদ্ধতিটা হইল মূলত অর্থ ব্যবস্থা। সরকার যখন রাষ্ট্র পরিচালনা করেন, আয়ের পরিমাণ যদি কম হয়, ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়, টাকা কোত্থেকে আনবে, সেই অর্থ কোথায় পাবে? সেই অর্থ তখন সরকার বহির্বিশ্ব থেকে সরকার তখন সেই অর্থটাকে ঋণ স্বরূপ গ্রহণ করে। এইভাবে সরকারের আয় ব্যয় পরিচালিত হয়ে আসে। এটা ছিল আমাদের প্রথম ধাপে, এই অধ্যায়ের প্রথম ধাপ। তারপরের অবস্থাটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা। আসলে ব্যাংক কি? মূলত আমরা মনে করি যে ব্যাংকটা আসলে কি? ব্যাংকটা হচ্ছে একটা নিরাপদ স্থান। ব্যাংকটা মূলত একটা নিরাপদ স্থান। আমি একজন ব্যক্তি বা আমরা সমাজের যারা আছি, রাষ্ট্রের যারা নাগরিক আছি, যারা আমরা আয় করি, উৎপাদন করি, কর্ম করি, আমরা যারা আয় করতেছি, শিল্প বাণিজ্য যারাই ব্যবসায়িক হোক, একজন নাগরিক হোক, তার যে অর্থ, তার যে সম্পদ, বিশেষ করে অর্থনৈতিক দিকটাই আমি বলি, তার এই অর্থটাকে যেইখানে রাখলে নিরাপদে থাকবে, যেখানে সে গচ্ছিত রাখলে নিরাপদে থাকবে, পরবর্তীতে তার এই অর্থটা সে সময় উপযোগী বা সময়ে তার প্রয়োজনে সে আবার উত্তোলন করতে পারবে, নিয়ে আসতে পারবে, এই সুযোগটা যারা দেয় তাদেরকে সাধারণত তারাই হচ্ছে ব্যাংক। অর্থাৎ জনসাধারণের গচ্ছিত অর্থ যেখানে নিরাপদে রাখা হয়, যে প্রতিষ্ঠানে, যে সংস্থানে, যেখানে নিরাপদে রাখা হয়, সেটি হচ্ছে মূলত ব্যাংক। এই ব্যাংক এইটাও সরকারের একটা অর্থ ব্যবস্থা। এই ব্যাংকে মানুষ নিরাপদে তার অর্থটা রাখে। তবে সরাসরি ব্যাংকে গেলেই যে আমার টাকাটা রাখবে তা কোনো নিয়ম নাই, কিন্তু ব্যাংকের ওইখানে আমার রেজিস্ট্রেশন করতে হবে। কীরকম রেজিস্ট্রেশন? ওই রেজিস্ট্রেশন হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, হিসাব খোলা। আমি ব্যক্তি উমক, আমার নাম এই, পিতার নাম এই, মাতার নাম এই, ঠিকানা এই, আমি ওখানের স্থানীয়, এইভাবে আমার যাবতীয় তথ্যাদি দিয়ে ব্যাংকে আমি যখন একটা রেজিস্ট্রেশন করব, আমার হিসাব খুলব, তখন একটা নাম্বার দেয়া হবে। সেই নাম্বারের ভিত্তিতে আমি এখানে টাকা পয়সা জমা রাখব এবং আমার যখন সময় হবে, আমার যখন প্রয়োজন হবে, প্রয়োজন মতো ওইখান থেকে আমি টাকা উত্তোলন করব। তবে ব্যাংকে আমরা যে হিসাব খুলব, হিসাব হয়ে থাকে সাধারণত 3 ধরনের হিসাব হয়ে থাকে ব্যাংকের। একটা হিসাব হচ্ছে সঞ্চয়ী হিসাব, আরেকটা হিসাব হচ্ছে চলিত হিসাব, আরেকটা হিসাব হচ্ছে সংরক্ষিত তহবিল বা মেয়াদি হিসাব। এটা হচ্ছে মূলত 3টা হিসাব থাকে। বাংলাদেশে অনেকগুলি ব্যাংক আছে। বাংলাদেশ সরকারের পূর্বে, বাংলাদেশ সরকারের চলমান সময়ের বা বর্তমানে বাংলাদেশ সরকারের নির্ধারিত 6টা ব্যাংক ছিল। বর্তমানে 2-3টি ব্যাংক আছে, বাকি ব্যাংকগুলি বেসরকারি। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলি বেশি পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে আরেকটি ব্যাংক আছে, যে ব্যাংক গ্রামীণ জনগোষ্ঠীকে, দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সহযোগিতা দেয়, তবে ক্ষুদ্র ঋণ দেয়। ঋণ দিয়ে সামান্য লভ্যাংশ নিয়ে সেটাকে অল্প অল্প আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ঋণটাকে তারা সপ্তাহে, মাসে, বৎসরে পরিশোধ করায়। সেটাও একটা ব্যাংক। সেটাকে সাধারণত আমরা গ্রামীণ ব্যাংক বলি, যেটা আমাদের বইয়ের মধ্যেও আছে। আমরা অধ্যায়ে যদি একটু রিডিং পড়ি, আলোচনা করি, তাইলে আমরা পাব। তো এখন সঞ্চয় হিসাবটা কি? সঞ্চয় হিসাব হচ্ছে আমি যে আয় করব, আয় ব্যয় বাদ দিয়ে, আমার আয় করার পরে পারিবারিক খরচ, ব্যক্তি খরচ বাদ দিয়ে যদি অতিরিক্ত কোনো অর্থ থাকে, সেই অর্থটাকে যদি আমি ওই ব্যাংকে জমা রাখি নিরাপত্তার জন্যে, তখন ব্যাংক এটাকে জমা রাখবে। তবে জমা রাখবে এবং সেই জমাকৃত অর্থের উপরে মেয়াদান্তে সামান্য কিছু মুনাফাও দিতে পারে বা দিবে।
সেইটাকে আমরা সাধারণত বলি সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাবে কমপক্ষে সপ্তাহে একবার, মাসে 2-3 বার আমরা প্রতিদিনও জমা দিতে পারি, সপ্তাহেও জমা দিতে পারি, মাসেও জমা দিতে পারি, বছরান্তেও জমা দিতে পারি। দিলে এটা হচ্ছে সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাবের উপরে ব্যাংক সামান্য কিছু মুনাফা দেয় গ্রাহককে। আর চলিত হিসাব যেটা, এটা প্রতিনিয়ত টাকা জমা দেওয়া যাবে, প্রতিনিয়ত টাকা উত্তোলন করা যাবে, তবে ব্যাংক এখানে গ্রাহককে কোনো সুবিধা অর্থাৎ মুনাফা দিবে না। কারণ এখানে ব্যাংকের কাজ বেশি, সময় বেশি লাগে। এখানে ব্যাংক বরঞ্চ গ্রাহকের থেকে সার্ভিস চার্জ এটা কর্তন করে প্রতি 6 মাস অন্তর অন্তর বা 1 বছরে, কিন্তু গ্রাহককে অতিরিক্ত কোনো মুনাফা দিবে না। তবে হ্যাঁ, তারপরও গ্রাহকের সুবিধা, কারণ কোটি কোটি টাকা যাদের হাতে নগদ থাকে, যারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য করেন, তাদের টাকা বাড়িতে থাকাটা নিরাপদ নয়। তাদের টাকা বাড়িতে রাখা, নিজের কাছে রাখা নিরাপদ নয়। সামান্য খরচের জন্য কিছু অর্থ ঘরে রাখে বা নিজের কাছে রাখে, বাকি অর্থটা ব্যাংকে জমাকরণ করে এবং নিরাপত্তার জন্যে সময় সুযোগ মতো, প্রয়োজন মতো সেই ব্যাংক থেকে আবার কি করে, টাকাটা গ্রাহক উত্তোলন করে, খরচ করে। তো চলিত হিসাবের উপরে ব্যাংক কোনো সুবিধা বা মুনাফা গ্রাহককে প্রদান করেন না। তেমনি করে যেটা বললাম 3 নম্বরে, যে সংরক্ষিত তহবিল অথবা মেয়াদি হিসাব। সংরক্ষিত তহবিল অনেকে কি করে, যে এই সংরক্ষিত তহবিলের টাকা প্রতিদিন জমাকরণ করা যায় না, প্রতিদিন উত্তোলন করা যায় না। সংরক্ষিত তহবিল এটা এককালীন হিসাব খোলা হয়। যেমন কেউ 1 লক্ষ টাকা 10 বছরের জন্য রেখে দিবে, যে আমি 10 বছরের জন্য এই 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে রাখবো, আমি এটা আর 1 বছরের মধ্যে উত্তোলন করিব না। তখন ব্যাংক তাকে এই 10 বছর ব্যাংক এই টাকাটা ব্যাংকের কাছে গচ্ছিত রাখে এবং ব্যাংক প্রয়োজন হলে এটাকে দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে এবং এটার থেকে তারা উৎপাদন করে। তো 10 বছর পরে একটা পার্সেন্ট হিসাবে ব্যাংক তাকে মূল টাকার সাথে সংযোগ করে তাকে লভ্যাংশ সহ প্রদান করে। এটা হলো সংরক্ষিত তহবিল। আরেক মেয়াদি হিসাব, আবার মেয়াদি হিসাবে কেউ 2 বছরের জন্য সংরক্ষণ করে, কেউ আবার 3 বছরের জন্য করে, কেউ 5 বছরের জন্য করে, কেউ জীবনের জন্য করে, এরকম করতেই পারে, করে। এইভাবে মানুষ লেনদেন করে এবং এইভাবে হিসাব খুলে সে ব্যাংকে এটাকে জমাকরণ করে। এই ছিল আমরা সাধারণ গ্রাহকদের অবস্থান। এখন ব্যাংক, আবার ব্যাংকেরও ব্যাংক আছে। সেটা কি রকম? যেমন কোনো বাংলাদেশ সরকারের একটা ব্যাংক আছে, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক বলা হয়, এটাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক। তেমনি করে সারা বিশ্বের প্রত্যেকটা দেশেরই নিজস্ব একটা সরকারের ব্যাংক থাকে। বাংলাদেশ সরকারের যে ব্যাংক, সেটা হলো, এটাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি। অর্থাৎ সারা বাংলাদেশে যতগুলি ব্যাংক আছে, সারা বাংলাদেশে সরকারি বেসরকারি যত ব্যাংক আছে, সকল ব্যাংকের ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক। এটা বাংলাদেশের মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংক সারা বাংলাদেশের যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকগুলিকে পরিচালনা করে। নতুন কোনো ব্যাংক যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যত ব্যাংক আছে বাংলাদেশের, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে এগুলি পরিচালিত হয় এবং যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের আয় ব্যয়ের বাৎসরিক হিসাব, মাসিক হিসাব বাংলাদেশ ব্যাংকের নিকট প্রতিবেদন স্থাপন করতে হয়। নতুবা ওই ব্যাংকগুলি সরকার বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দেয়। বাংলাদেশ ব্যাংক থেকে সনদ নিয়েই অন্যান্য ব্যাংকগুলি পরিচালিত হয়। এতে অন্যান্য ব্যাংকের সুবিধা আছে। যদি কখনো কোনো ব্যাংক তার আর্থিক সমস্যা দেখা দেয়, যেমন আমরা সাধারণ মানুষ কোনো সময় চলার পথে, কাজকর্ম করার পথে বা ক্রয় বিক্রয়ের জন্যে অনেক সময় দেখা গেছে যে আমার হাতে টাকা নাই, আমার এখন ঋণ করতে হবে। তখন আমরা আমাদের পারিবারিকভাবে বন্ধু বান্ধব, চাচা চাচি, জ্যাঠা জেঠি বা বিভিন্ন আত্মীয় স্বজন
বা প্রতিবেশী বা কলিগ যারা থাকে তাদের কাছে অনেক সময় বলি যে আমাকে 500 টাকা ধার দাও, আমাকে 1000 টাকা ধার দাও, 100 টাকা ধার দাও, তখন তারা আমাকে এই সহযোগিতাটা করে। পরবর্তীতে আমরা কি করি, আমরা পরবর্তীতে আমাদের আয় যখন হয় তখন ওইখান থেকে আমাদের ধার আমরা পরিশোধ করে দেই। তেমনি করে ব্যাংকও অনেক সময় ঋণ প্রদান করতে করতে, মানুষের গচ্ছিত অর্থ প্রদান করতে করতে অনেক সময় সমস্যাগ্রস্ত হয়, তখন সেই ব্যাংক কী করে, ওই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংকের বাইরে অন্য যে ব্যাংকগুলি আছে ওইগুলিকে বলা হয় সাধারণত বাণিজ্যিক ব্যাংক। তারা এই মানুষের গচ্ছিত অর্থটাকে আবার ব্যবসায়ের কাজে ব্যবহার করে। কীরকম? তারাও ব্যবসা করেন। কিভাবে করেন? কেউ আমানত জমা রাখলো, আবার ব্যাংক থেকে কেউ আবার ক্ষুদ্র লভ্যাংশে ঋণ গ্রহণ করে, ক্ষুদ্র লভ্যাংশে ঋণ গ্রহণ করে। এই ঋণ গ্রহণ করলে এই ঋণের লভ্যাংশ সহ তখন ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাইলে ওই লভ্যাংশ থেকে গ্রাহকদেরকেও কিছু লভ্যাংশ দেয়া হয়। এইভাবে করে ব্যাংকগুলি পরিচালিত হয়। এই জন্য এগুলিকে বলা হয় সাধারণত বাণিজ্যিক ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে। এইভাবে ব্যাংকগুলি পরিচালিত হয়ে আসছে। আমাদের একজন শিক্ষার্থী যদি মনে করে যে আমি শিশুকাল থেকেই সঞ্চয় করব, কোনো সমস্যা নেই, করতে পারে। সে ব্যাংকে গিয়ে যদি একটা হিসাব খোলে, সঞ্চয়ী হিসাব খোলে, মাসে যদি সে 100 টাকা করে জমা রাখে, 12 মাসে 1200 টাকা জমা হবে। সে যদি এইভাবে 20 বছর জমা দেয়, 20 বছরে তার অনেকগুলি টাকা হবে। অর্থাৎ শিশুকাল থেকে সে কি করে, সঞ্চয়ী হয়ে উঠবে। অর্থাৎ সে আর অপচয় করবে না। টাকা পয়সা যখন হাতে থাকবে তখন এমনি এমনি খরচ করার ইচ্ছা সৃষ্টি হয়। টাকা পয়সা যখন হাতে থাকে না তখন এমনি এমনি আর খরচ করে না। তো আমরা আশা করি তোমরা শিক্ষার্থী যারা আছো, তোমরা সঞ্চয়ী হওয়ার চিন্তা করবে। শুধু অর্থ সঞ্চয় না, সমস্ত কিছু। শিক্ষাটাও একটা সঞ্চয়। শিক্ষা যদি আমি বাসায় নিয়মিত যদি করি, আমার ব্রেইনে সঞ্চয় হবে। সেই সঞ্চয়টাকে আমি পরীক্ষার সময়, কর্মজীবনে বা বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো। যারা নিয়মিত পড়ালেখা করে, যারা নিয়মিত অধ্যাবসায় করে, যারা নিয়মিত বাসায় নিয়মিত পড়ে এবং বই পুস্তক দেখাশোনা করে, তারা আসলে তাদের ব্রেইনে এগুলি সঞ্চয় হইতেই থাকে। এই সঞ্চয় তার কর্মজীবনে ব্যয় করা হয়। শিশুকালে মানুষ সঞ্চয় করে, কর্মজীবনে ব্যয় করে। একটা কথা আছে যে যারা ছাত্র জীবনে আরামায়েশ করবে, যারা ছাত্র জীবনে আরামায়েশ করে তারা কর্মজীবনে গেলে কষ্ট পাবে। কারণ ছাত্র জীবনটা হচ্ছে কষ্টের জীবন। ছাত্র জীবন সর্বোচ্চ 25 বছর, 20 থেকে 25 বছর। এই 25 বছর যদি একটা মানুষ শিক্ষা গ্রহণ করতে গিয়ে যদি প্রচুর পরিশ্রম করে, সে তখন উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে পারে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হইলে সে তখন উচ্চ অবস্থানে কর্মরত থাকে বা কর্ম করতে পারে। তখন সে অধিক অর্থ উপার্জন করে এবং এই মানুষটা যদি 70 বছর জীবিত থাকে, 100 বছর জীবিত থাকে, 60 বছর জীবিত থাকে, 25 বছর কষ্ট করলে ওই 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বা তারও অধিক সে আরামায়েশে দিন কাটাতে পারে এবং সে শান্তি ভোগ করতে পারে। যারা ছাত্র জীবনে ফাঁকি ঝুঁকি দেয়, ছাত্র জীবনে যারা ফাঁকি ঝুঁকি দিয়ে পড়ালেখা করে, তারা আসলে সঠিক শিক্ষা অর্জন করতে পারে না, সঠিক জ্ঞান অর্জন করতে পারে না। যার কারণে তারা কর্মজীবনে গেলে তারা ওই যে ফাঁকিগুলি ধরা পড়ে এবং তাদের কাজগুলি সুচারুরূপে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে সে সার্ভিস করতে পারে না, কর্ম করতে পারে না। তেমনি ব্যাংকগুলি এইভাবে ব্যাংক পরিচালিত হয়ে আসে। গ্রামীণ ব্যাংকের কথা আসো। গ্রামীণ ব্যাংকগুলি বর্তমানে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর প্রতি কে নিয়েই তারা মূলত এই ব্যাংক পরিচালনা করে আসছে। আমরা দেখেছি প্রত্যেকটা গ্রামেই, শহরাঞ্চলেও আছে কম বেশ, প্রত্যেকটা গ্রামেই আসলে এই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ক্ষুদ্র শাখা আছে এবং ওই শাখায় বিশেষ করে নারীরা হয় ওই ব্যাংকের সদস্য এবং তাদেরকে 5,000, 10,000, 20,000, 30,000, 40,000 টাকা ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। কেন ঋণ দেওয়া হয়? নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, পরিবার পরিজনদেরকে, নারীরা যেন পুরুষের পাশাপাশি থেকে পুরুষদেরকে সহযোগিতা করতে পারে, সেই জন্য আসলে তারা এই প্রয়াস, অর্থাৎ মানুষকে দরিদ্র থেকে মুক্ত করা, দরিদ্র থেকে
মুক্ত করা, যেটা বাণিজ্যিক ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক দেয় না সেটা গ্রামীণ ব্যাংক দেয়, সেই ঋণগুলি দেয়। কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্য ব্যাংক 50,000 টাকা সাধারণত ঋণ দিতে চায় না, তারা বড় বড় ঋণ দেন বড় বড় ব্যবসায়ীদেরকে, বড় বড় পার্টিদেরকে, বড় বড় অর্থাৎ সম্পদশালীদেরকে। কিন্তু গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রচলন করেছে। গ্রামের মহিলারা সেই ঋণগুলি গ্রহণ করে 20,000, 30,000, 10,000, 15,000, 5,000 টাকা ঋণ গ্রহণ করে হাঁস কিনে, মুরগি কিনে, ছাগল কিনে, গরু কিনে। তারা কি করে? ক্ষুদ্র ক্ষুদ্র এগুলি ব্যবসা করে। যেমন একজন যদি 50টা হাঁস লালন পালন করে, তার 30টা হাঁস যদি ডিম দেয়, তাহলে সে প্রতিদিন 30টা করে ডিম পায়। এই 30টা করে ডিম সে বিক্রি করলে তার ঋণের টাকা পরিশোধ করতে পারে। আবার যদি সে 20টা মোরগ পালন করে, 30টা মোরগ পালন করে, 15টা 20টা মোরগ যদি তার ডিম দেয়, সেই ডিম বিক্রি করে সে তার ঋণ পরিশোধ করতে পারে। অর্থাৎ সে এই ক্ষুদ্র ঋণ দিয়ে সেই ব্যবসাও করলো, তার পরিবার পরিজনের অনেকটা ভিটামিনের সুবিধাও জোগাড় করতে পারলো। আবার ক্ষুদ্র গ্রামের ক্ষুদ্র দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, তাও অনেক সময় ঋণ গ্রহণ করে তাদের দোকানের মালামালের জন্য তারা সেই ঋণের টাকাটা ব্যয় করে এবং সে বিক্রি করে যে লভ্যাংশ পায়, বিক্রি করার পরে পণ্য সামগ্রী বিক্রি করার পরে যে লভ্যাংশগুলি সে পায়, সেই লভ্যাংশগুলির থেকেই সে আস্তে আস্তে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে তার মূল ঋণের টাকাটা লভ্যাংশ সহ পরিশোধ করতে পারে। এইভাবে করে গ্রাম অঞ্চলের জনসাধারণ, ক্ষুদ্র জনসাধারণ, দরিদ্র জনসাধারণ, দরিদ্র মহিলারা, যেমন একটা মহিলা একটা সেলাইয়ের মেশিন, সে সেলাইয়ের কাজ শিখছে, তার একটা মেশিন কেনার টাকা নাই, তখন গ্রামীণ ব্যাংক তাকে একটা ঋণ দেয়। সেই ঋণের টাকা নিয়ে সে কি করে? একটা সেলাইয়ের মেশিন কিনে সেলাইয়ের কাজ করে সে অর্থ উপার্জন করে তার পরিবার পরিজনদেরকে সহযোগিতা দিতে পারে। এইভাবে করে ব্যাংক মানুষকে সহযোগিতা করে। আসলে ব্যাংক হচ্ছে আমাদের জনসাধারণের একটা প্রকৃত বন্ধু। ব্যাংক জনসাধারণের প্রকৃত বন্ধু। আমি যদি আমার কোনো আত্মীয় স্বজনের কাছে টাকা গচ্ছিত রাখি, কিছুদিন পরে বলবে যে আপনি আমার কাছে টাকা দেন নাই, কারণ আমার কাছে কোনো প্রমাণপত্র নাই। আমার কাছে কোনো প্রমাণপত্র নাই যে আমি ওনার কাছে যে টাকাটা রাখছি সে টাকাটা আমার খেয়ে ফেললো। কিন্তু আমি যদি ব্যাংকে টাকাটা জমা রাখি, আমি মারা গেলেও আমার পরিবার পরিজন সেই টাকাটা পাবে, কিন্তু এটার প্রমাণপত্র আছে যার কারণে পাবে। আর ব্যাংক সাধারণত মানুষের সাথে মিথ্যার আশ্রয় নেয় না। ব্যাংক সবসময় সত্য এবং সচেতন এবং স্বচ্ছ। ঠিক এমনি করেই বাংলাদেশ সরকারের অর্থ এবং ব্যাংক পরিচালক সুদূর অতীত থেকে অদ্যাবধি পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে বর্তমান সরকার ক্ষমতা আসার পর আমাদের ব্যাংকগুলি অনেকটা গ্রাহক বান্ধব, কারণ সরকারের নির্দেশনা যে বাংলাদেশ থেকে দরিদ্রকে যেই প্রকারে হোক বিমোচন করতেই হবে। বাংলাদেশ সরকারের প্রয়াস দরিদ্র বিমোচন করা, এবং সেটা উত্তরোত্তর দরিদ্র বিমোচন হচ্ছে। আগে শতকরা হারে যেভাবে ছিল তার সাথে সেই শতকরা হার অনেকটা কমে আসছে। এবং বাংলাদেশ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় কেন? ব্যাখ্যা করো। আশা করি আলোচনায় তোমরা বুঝছো, সেই উত্তরটাও দিতে পারবে। সবাইকে ধন্যবাদ।